অদিতি সঙ্গে সঙ্গে মানা করে বসল। না না, আমি এসবে পারি না। অদিতির মানা কি শুনলই না। এই ব্যাচ থেকে পার্টিসিপেট কম পড়ছিল, তাই ব্যাচের সিআর তানিয়া এগিয়ে এসে অদিতির হাতে গানের লিস্ট জোর করে ধরিয়ে দিল। অদিতির কাঁধে হাত রেখে মিষ্টি হেসে বলল, তুই পারবি রে, ট্রাই তো কর একবার। আর এইগুলোতে পার্টিসিপেট করলে প্রফেসরদের নজরেও আসা যায়, জানিস সেটা? অদিতি তানিয়ার দিকে তাকালো। ওর গান গাওয়ার বড্ড শখ ছোট থেকেই। মাঝে মধ্যেই গুনগুন করে গান গাওয়াও হতো, তবে কোনো অনুষ্ঠানে কখনোই গাওয়া হয়নি। বাবা শুনলে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবে সেজন্য। হঠাৎ অদিতির মত বদলে গেল। ওর হঠাৎ কেন যেন উঠতে ইচ্ছে হলো, কে জানে। ও আনমনে ভাবে ওরা যেহেতু জোর করছে গেয়েই ফেলা যাক। ও তাই এবার হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিল। হাতের গানের লিস্টটায় সাইন করে দিতে দিতে বলল, গানের জন্য আমার কাছে ইনস্ট্রুমেন্ট নেই। ভার্সিটি থেকে কি কি দেবে এগুলো? তানিয়া অদিতির হাত থেকে সাইন করা লিস্ট নিয়ে জমা করলো বাকি লিস্টের সঙ্গে। বলল, হ্যাঁ দিবে, তুই চিন্তা নিস না। কথাটা বলে অদিতির কাঁধে চাপড় দিয়ে চলে গেল আবার সামনে। গানের প্র্যাকটিসের জন্য ডেকেছো তোমাদের? জুনিয়র ছেলে এসে বলে গেল অদিতিদের ক্লাসরুমে। তানিয়া যেহেতু ওদের এই কাজের ভলেন্টিয়ার, তাই ও সবাইকে খুঁজে খুঁজে ডেকে নিয়ে গেল অডিটোরিয়ামে। ওখানে এই সামনের দুদিন গানের আসর বসবে। অডিটোরিয়ামে ইতিমধ্যে অনেকগুলো গিটার, ড্রাম, মিউজিক ইনস্ট্রুমেন্ট রেখে দেওয়া। অদিতি গিয়ে দাঁড়ালো সবার মাঝে। তানিয়া অদিতিকে দেখে পাশের কয়েকটা ইনস্ট্রুমেন্ট দেখিয়ে দিয়ে বলল, অদিতি, এখান থেকে চুজ করে নে ইনস্ট্রুমেন্ট আর প্র্যাকটিস করা শুরু করে দে। অদিতি মাথা নাড়ালো। ও ধীরে ধীরে হেঁটে সবগুলো গিটার নেড়ে চেড়ে দেখছিল। এখানের মধ্যে একটা নীল রঙের গিটার ভীষণ সুন্দর, সবগুলোর মধ্যে দেখে মনে হচ্ছে দামিও। অদিতি খুশি হয়ে সেটাতেই হাত দিল। ভারী গিটারটা তুলে নিল নিজের হাতে। ওরা ভালো করে সামনে একটা চেয়ারে বসে গিটারের স্ট্রিংয়ে হাত নাড়িয়ে টুংটাং শব্দ করতেই হঠাৎ অডিটোরিয়ামে ঢুকলো অদিতির বুকের কাঁপুনি উঠিয়ে দেওয়া সেই ধ্রুব ইয়ামিন। সেই একই হাঁটার নিজস্ব ভঙ্গি, গলার ঝোলানো স্টার শেপের লকেট, মাথায় চুল এলোমেলো, আজও গায়ে মলিন টি শার্ট। ধ্রুব অডিটোরিয়ামে আসার সঙ্গে সঙ্গে হল জুড়ে একটা শোরগোল ছিল। সেটা মুহূর্তেই বন্ধ হয়ে গেল। সবাই তাড়াহুড়োভাবে ব্যস্ত হয়ে যায় যার যার ইনস্ট্রুমেন্ট ঠিক করতে। ধ্রুব নিজের মতো করে হেঁটে গিয়ে বসল নিজের জন্যে সবসময় বরাদ্দ করে রাখা চেয়ারটায়। অদিতি ধ্রুবকে দেখছে, সঙ্গে অনুভব করছে সেই একই যন্ত্রণাদায়ক বুকের কাঁপুনি। কেন বারবার ধ্রুবকে দেখলেই এলোমেলো লাগে অদিতির নিজেকে। ধ্রুবকে দেখলেই মনে হয় ছুটে কোথাও পালিয়ে যেতে। এই কেনগুলির উত্তর হয়তো কোথাও না কোথাও অদিতির কাছেই আছে, কিন্তু ভীত অদিতি এসব নিজের মনের কোথাও জায়গা দিতেই চায় না। ও ছুটে পালিয়ে যায় এই অনুভূতিগুলো থেকে। অদিতি তানিয়ার গানের কাছে ঝুঁকে ডাকলো, তানিয়া। তানিয়া সবার পারফরমেন্স নোট করছিল। অদিতির ডাক শুনে ওর দিকে ঝুঁকলো। অদিতি ধীমে গলায় জিজ্ঞেস করলো, সিনিয়র ছেলেরাও আমাদের সঙ্গে একসঙ্গে পারফর্ম করবে? তানিয়া অদিতির কথা শুনে ওর দিকে ভ্রু নাড়িয়ে পরপর আর চোখে ধ্রুবর দিকে চেয়ে হঠাৎ শব্দ করে হেসে উঠল। ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আরে অদিতি, ধ্রুব ভাই তো আমাদের ভার্সিটির সেরা গায়ক। সব গানের পারফরমেন্স উনিই জাজ করে, তারপর স্টেজে পারফরমেন্স করার জন্য সিলেক্ট করেন। তুই এটা জানিস না? অদিতি তানিয়ার এভাবে জোরে জোরে বলা কথাই রীতিমতো ভরকে গেল। চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে ওর দিকে। অদিতিকে কি ভাবছে সে, ও যে তার খোঁজ নিচ্ছে। কিন্তু অদিতি তো ধ্রুবর কথা জিজ্ঞেস করেনি। ধ্রুব চেয়ে আছে এখনো, ওর চোখে মুখে কিছুটা অবাক ভাব। হয়তো আশা করেনি অদিতি ওর সম্বন্ধে জানতে চাইছে। অদিতি অপ্রস্তুতভাবে চোখ ফিরিয়ে নিল দ্রুত। তার দিকে আর একবারও চোখ দেওয়া যাবে না। কিভাবে যেন তাকায়, যেন চোখের ইশারায় অদিতিকে কিছু একটা বলে। অদিতি গিটারে সুর তুলছে। ধ্রুব তখনও আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে। হঠাৎ অদিতির হাতের দিকে চোখ গেল। ওর হাতে ধ্রুব সেই গিটার। ধ্রুব গিটারটা দেখে আবার অদিতির গোল গোল মুখের দিকে তাকালো। গম্ভীর স্বরে সবার মধ্যেই ডাকলো, অদিতি। অদিতি চমকে তাকালো। ধ্রুবর আচমকা ডাকে সবাই ওর দিকে তাকালো। অদিতি জবাব দিল, জি। ধ্রুব বরাবরের মতোই শান্ত স্বরে অদিতির হাতের গিটার ইশারা করে বলল, দ্যাটস মাই গিটার।
অদিতি নিজের হাতের গিটারের দিকে তাকালো, তারপর লজ্জায় পড়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখন অদিতির দিকে ভ্রু নাচিয়ে দেখে যাচ্ছে। অদিতি গিটার হাতে উঠিয়ে দাঁড়িয়ে ধ্রুবর দিকে গিটারটা বাড়িয়ে দিল। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির হাত থেকে নিল সেটা। তখন ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। গিটার নেওয়ার সময় ধ্রুবর হাতটা আচমকা ছুঁয়ে গেল অদিতির আঙুলগুলো। হঠাৎ পুরুষালী এমন রুক্ষ হাতের স্পর্শে অদিতি চমকে উঠে গিটারটাই হাত থেকে ফেলে দিল। সম্পূর্ণ অডিটোরিয়ামে ঝমঝমিয়ে আওয়াজ হলো। ধ্রুব হতভম্ব চোখে একবার মেঝেতে পড়ে থাকা গিটার দেখে আরেকবার অদিতিকে মাথা তুলে দেখছে। ওর এত শখের যত্নে রাখা গিটার। অদিতি এমন একটা ঘটনায় ভীষণভাবে অপরাধ বুকে ভুগল। দ্রুত গিটার মেঝে থেকে তুলে ধ্রুবর পাশে চেয়ারে রেখে দিল। আইঠাই করে উঠে বলল, আমি ভীষণ সরি। আমি বুঝতে পারিনি কিভাবে এটা গিটার ভালো আছে বোধহয় এখনো নষ্ট হয়নি সম্ভবত। অদিতি চোখ মুখ কুচকে ধ্রুবকে বারবার সরি বলছে। ধ্রুব স্থির চোখে অদিতির মুখের দিকে চেয়ে রইল। একটা সময় নিজের চোখ সরিয়ে গিটার হাতে নিতে নিতে বলল, রিল্যাক্স, আমি চেক করছি, ওয়েট। অদিতি চুপচাপ গিয়ে বসলো নিজের চেয়ারে। ধ্রুব গিটারের স্ট্রিংয়ে আঙুল নাড়িয়ে নাড়িয়ে সুর তোলার চেষ্টা করছে, অথচ সুরগুলো ছন্দপতন হচ্ছিল বারবার। অদিতি তীব্র অপরাধবোধ নিয়ে ধ্রুবকে দেখছে। ধ্রুব বিরক্তি হয়ে গিটারটা রেখে দিল। পাশ থেকে একটা ছেলে বলল, ভাই গিটারটা ঠিক করাতে হবে বোধহয়। ধ্রুব হাত দেখিয়ে আটকে দিয়ে বলল, আমি করে নিব এটা, তোরা প্র্যাকটিস শুরু করো, আমার যেতে হবে। ধ্রুব ইয়ামিন পড়াশোনায় ফাঁকিবাজ হলেও গানের ব্যাপারে ও একটু অন্যরকম। ওর শখ এটা, যা ওর একাকিত্ব দূর করতে ব্যবহার করে এসেছে ছোট থেকেই। ছোট থেকে বাসায় দরজা বন্ধ করে গান গাইতো ও। তবে যখন থেকে ধ্রুবর অ্যাংজাইটি অ্যাটাক শুরু করে, ডাক্তারের কথা মতো ধ্রুবকে তখনও ভার্সিটির গানের প্রোগ্রামগুলোতে নাম জড়িয়ে দিলেন সৌরভ। বখাটি ধ্রুব ইয়ামিন এই একটা ব্যাপারে ভীষণ যত্নবান। ও নিজে থেকে ভার্সিটির প্রোগ্রামে গান গায়, তবে আজ অবধি কোনো পুরস্কার নেয়নি গানের জন্যে। ও এমনি গান গাওয়া শেষ হলেই ওকে আর খুঁজে পাওয়া যায় না। ও ছুটে বেড়ায় নানা দিকে। পরবর্তীতে প্রফেসররা বিরক্ত হয়ে ধ্রুবকে প্রাইজ দেওয়াই বন্ধ করে দিয়েছেন। সেসব কথা যাক, আপাতত সবাই প্র্যাকটিস শুরু করেছে। অদিতি অন্য আরেকটা গিটার হাতে তুলল। ধ্রুব আরেকজনের গিটার নিল নিজের হাতে। ও আলগোছে সেটা হাতে নিয়ে স্ট্রিংয়ে হাত নাড়াতে নাড়াতে আরও একবার অদিতির দিকে তাকালো। ভাবেও সামান্য হাত ছুতেই এই মেয়ের এত করুণ অবস্থা দেখে হঠাৎ করে গম্ভীর ধ্রুবর কেন জানি হাসি পেয়ে গেল। এতটা নাজুক মেয়ে তো আর ঢাকা শহরে সবসময় দেখা হয় না ওর। বলতে চাইলে এই প্রথম। অদিতি তখন আনমনেই গুনগুন করছে। হঠাৎ করে ধ্রুবর মনে প্রশ্ন জাগলো, এই মেয়েটার গানের গলা কেমন? ও গান গাইলে ওর মুখের এক্সপ্রেশন কেমন হয়ে যায়? সুর তোলার সময় কি চোখ বন্ধ করে সুর তোলে? গান গাইতে গেলে ওর মনে কি বাকি সবার মতো কেউ ভেসে ওঠে? এসব জানতে ইচ্ছে হওয়া অবশ্যই ভোগাস, একদম বেহুদা। তবুও ধ্রুব নিজের এই মনের বেহুদা চিন্তা থেকে নিজেকে দমাতে পারল না। আনমনা হয়ে রইল পুরোটাক্ষণ। দেখতে দেখতে অদিতির পালা এলো গান গাওয়ার। অদিতি আর চোখে একবার ধ্রুবর দিকে তাকালো ও ধ্রুবর সামনে গান গাইবে মনে মনে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে ওর। তবু অদিতি উঠে দাঁড়ালো, গিটারে গানের সুর তোলার চেষ্টা করলো, তারপর চোখ বুজে গলা ছাড়লো। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। ধ্রুব পিপাসুর দৃষ্টিতে স্থির চেয়ে রইল অদিতির দিকে, ওর বুঝে থাকা চোখ দুটোর দিকে, ওর চিকন ঠোঁটের দিকে। গ্রামের ওই সাধারণ মেয়ের এই
ছোট ছোট অসাধারণ বৈশিষ্ট্যগুলো। বখাটে ধ্রুব ইয়ামিনকে ক্রমশ জড়িয়ে দিচ্ছে নিজের নেশায়। অদিতি আবার গান ধরল। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন। ঘর ভরা দুপুর আমার একলা থাকার শোক, রোদ গাইতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর। আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে, শুধু তোমায় ভালোবেসে। গান শেষ হলে সবাই করতালি দিল। অদিতি সবার দিকে চেয়ে মুচকি হাসল। তখনই ধ্রুব ইয়ামিন হৃদয় লুটিয়ে পড়ল ওর নারীর পরে। হয়তো সেটা স্বয়ং ধ্রুব নিজেও বোঝেনি। সবার গান গাওয়া শেষ হলো। ধ্রুব ওর নষ্ট গিটারটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে এলো অডিটোরিয়াম থেকে। ধ্রুব বাইকের চাবি হাতে ঝুলিয়ে বাইকের দিকে এগোচ্ছে। পেছনে ওর সঙ্গপাঙ্গ। ধ্রুবর গিটার দেখে ইমন বলল। তোর গিটার নাকি ভাবি ভেঙে ফেলেছে? ধ্রুব বিরক্তি হয়ে তাকালো ইমনের দিকে, বলল। ডোন্ট কল হার ভাবি। ইমন হেসে ফেলল, বলল। যে গিটার তুই আমাদের ছুতে দিসনি, কোনোদিন গিটারের উপর ছোটোবেলায় লিখে রাখতি যে ডোন্ট টাচ। এখন একটা বাইরের মেয়ে দ্য ফেমাস ধ্রুব ইয়ামিনের গিটার নষ্ট করে ফেললো, আর তুই কিছু বললি না। তুই আমাদের সেটা বিশ্বাস করতে বলছিস, তাই তো? পাশ থেকে সুমন টিপ্পনি কেটে বলল। ভাই আপনি প্রেমে পড়ান 2 নাম্বার সেক্টরে আছেন, এটা কিন্তু ফাইনাল। রাজু টিপ্পনি কেটে বলল। ভাই আজকাল দাড়ি না ওঠা পোলাপান প্রেম করতেছে, আর আপনি কিনা প্রেম স্বীকার করতেই ভয় পাচ্ছেন। ধ্রুব ভ্রু কুচকে ফেলল, বলল। আমি ভয় পাচ্ছি। রাজু হেসে হেসেই বলল। হ্যাঁ পাচ্ছিনি তো। তোরে তো আমি। ধ্রুব তেড়ে গেল রাজুর দিকে। রাজু দোল লাগানো। ধ্রুব ধরতে পেরে মানিজ্য থাকবে না আর, রাস্তায় ধরে মাই লাগাবে। তখন হোস্টেলে যাচ্ছে অদিতি। ও কাঁধের ব্যাগ এক হাতে চেপে অপর হাতে ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। ধ্রুব দৌড়ের সময় ওকে লক্ষ্য করেনি। অদিতি ফোনে কথা বলছিল দেখে ও ধ্রুবকে খেয়াল করেনি। তারপর দুজনেই খেলো ধাক্কা একটা। অদিতির ফোন ছিটকে পড়ল রাস্তায়। ও চোখ বড় বড় করে টাল হারিয়ে পড়ে যেতে নিচ্ছিল। তবে সামনে নিল ধ্রুব। কৌশলে এক হাতে চেপে ধরল ওর পিঠ, অপর হাতে পাশে থাকা গাছ ধরে নিজেকেও একই সঙ্গে পড়ে যাওয়া থেকে আটকে ফেলল। অদিতি তখন হাতের আঙ্গুল দিয়ে খামচে ধরেছে ধ্রুবর বুকের কাছের টি শার্ট। বখাটি ধ্রুব ইয়ামিন এবং গ্রামের ছাপোষা অদিতি হায়াতের প্রেমের শুরুটা হয়তো এখন থেকেই শুরু হয়েছিল। তখন হোস্টেলে যাচ্ছে অদিতি। ও কাঁধের ব্যাগ এক হাতে চেপে অপর হাতে ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। ধ্রুব দৌড়ের সময় ওকে লক্ষ্য করেনি। অদিতি ফোনে কথা বলছিল দেখে ও ধ্রুবকে খেয়াল করেনি। তারপর দুজনেই খেলো ধাক্কা একটা। অদিতির ফোন ছিটকে পড়ল রাস্তায়। ও চোখ বড় বড় করে টাল হারিয়ে পড়ে যেতে নিচ্ছিল। তবে সামনে নিল ধ্রুব। কৌশলে এক হাতে চেপে ধরল ওর পিঠ, অপর হাতে পাশে থাকা গাছ ধরে নিজেকেও একই সঙ্গে পড়ে যাওয়া থেকে আটকে ফেলল। অদিতি তখন হাতের আঙ্গুল দিয়ে খামচে ধরেছে ধ্রুবর বুকের কাছে টি শার্ট। ধ্রুব অবাক চোখে দেখে যাচ্ছে অদিতিকে। অদিতির আতঙ্কে নীল হয়ে যাওয়া মুখটি, ওর নাক, ওর তীর তীর করে কেঁপে ওঠা ঠোঁট, কুচকানো দুই চোখ, সবকিছু মারাত্মকভাবে গ্রাস করে নিল শক্ত পাথর মজার ধ্রুব ইয়ামিনকে। ধ্রুব অনুভব করল বুক কাঁপছে, ও শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। ও স্বাভাবিক নয় ভেতরে ভেতরে। সবটাই ধ্রুব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ধ্রুব ইয়ামিন সম্ভবত ফেসে গেছে। অদিতি আশেপাশে ভয়ে ভয়ে তাকালো। কেউ কি দেখে নিয়েছে? না, কেউই দেখেনি। ও স্বস্তির শ্বাস ফেলল। তারপর চোখ মুখ খিচে ধ্রুবর বুকে ধাক্কা দিল। ধ্রুব বুঝতে পেরে সাথে সাথেই ছেড়ে দিল অদিতিকে। দুজনেই সোজা হয়ে দাঁড়ালো। অদিতি আর ধ্রুবর দিকে একবারও তাকালো না। ও রাস্তার আশেপাশে খুঁজতে লাগলো কিছু। রাস্তার একপাশে ভেঙে চুরে পড়ে থাকা ফোনটা দেখতে পেল। ভাঙা ফোন হাতে তুলে অদিতির মনটাই খারাপ হয়ে গেল। ও একবার ধ্রুবর দিকে চেয়ে পরপর চোখ গড়িয়ে নিয়ে ফোন হাতে উঠে দাঁড়ালো। ধ্রুব অদিতির মন বুঝে আগ বাড়িয়ে বলল। ভেঙে গেছে না?
আমি এটার ক্ষতিপূরণ না। অদিতির সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল ও চায় না ধ্রুবর সঙ্গে এভাবে বারবার বারবার কোনো না কোনোভাবে ওর দেখা হোক। অদিতি কখনোই চাইবে না যার জন্য অদিতির মন বারবার বেইমানি করে কিন্তু একটা অনুভব করে। তার চোখে চোখ মেলাতে অদিতি ঠিক করেছে ও আজ থেকে এড়িয়ে যাবে ধ্রুবকে। যতটা পারা যায় চোখে চোখ মেলাবে না, চোখে চোখ মেলালেই ওর বিপদ, ঘোর বিপদ। অদিতি তারপর ধ্রুবর দিকে আর একবারও তাকালো না, দ্রুত ওকে এড়িয়ে পাশ কাটিয়ে হেঁটে গেল। ধ্রুব আহাম্মক হয়ে অদিতির কাজগুলো দেখে গেল। মেয়েটার হুট করে হয়েছেটা কি ও বুঝতে পারল না। অদিতি চলে যেতে রাজু এবার দূর থেকে এগিয়ে এলো ধ্রুবর দিকে। দুজনেই একই সঙ্গে অদিতির যাওয়ার দিকে চেয়ে আছে। রাজু নিজে এবার কিছুটা অবাক হয়ে বলল, ধ্রুব ভাই, ভাবি কি পালিয়ে গেল তোমার থেকে? ধ্রুব ভ্রু কুচকাল। সেভাবে অদিতির যাওয়ার দিকে চেয়ে দেখতে দেখতে প্রশ্ন করে বলল, এটা পালানো ছিল? রাজু সায় দিয়ে বলল, পালানোই তো। আমার সিক্স সেন্স বলছে ভাবি আজকের পর তোমার মুখোমুখি আর হবে না। ধ্রুব নিজের মতো হয়তো নেই ও বোকার মতো প্রশ্ন করে বসে। কেন? ও আমার মুখোমুখি কেন হবে না? রাজু একের পর এক ধ্রুবর অবিশ্বাস্য প্রশ্ন শুনে নিজেই হতভম্ব হয়ে গেল। ও এবার ধ্রুবর হাত ঝাঁকিয়ে বলল, ভাই আপনি ঠিক আছেন? ধ্রুব সম্বিত ফিরে পেল এবার। ও এসব কি সস্তা কথা বলছে। ধ্রুব ইয়ামিনের বৈশিষ্ট্যের সঙ্গে এসব যায় না। তাই ধ্রুব চোখ সরিয়ে রাজুর দিকে চেয়ে আবার মুখটা গম্ভীর করার চেষ্টা করে। গলা খাকারি দিয়ে পুনরায় নিজের ফর্মে ফেরার চেষ্টা করল। সকাল থেকে খালি পেটে বেরিয়েছিল অতিথি। দুপুরের দিকে এবার ক্ষুধায় পেট চোচো করতে শুরু করে দিয়েছে। তাই ক্লাসের ফাঁকে একবার ব্রেক পেয়ে ক্যান্টিনে এসে বসেছে। সিঙ্গারা আর চা অর্ডার দিয়েছে। হঠাৎ অদিতির সামনে এসে বসে পড়ল ধ্রুবদের ক্লাসের এক ছেলে। অদিতি ভরকে গিয়ে বড় বড় চোখে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা অদিতির দিকে হেসে তাকালো। পরিচিত হওয়ার জন্যে হ্যান্ডশেকের জন্যে এক হাত বাড়িয়ে দিয়ে হালকা হেসে বলল, হ্যালো অদিতি, আমি তন্ময়। অদিতি তন্ময়ের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। হ্যান্ডশেক করাও কি এই ঢাকা শহরে ভীষণ স্বাভাবিক? অদিতি অস্বস্তিতে পড়ে গেল। ও হাত না বাড়িয়ে নিচু গলায় সরাসরি বলল, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া ডাক তার মধ্যে আবার হ্যান্ডশেক না করায় তন্ময় লজ্জা পেয়ে হাত নামিয়ে দিল। গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ, আসলে আমি তোমার গান শুনেছিলাম, অসম্ভব সুন্দর গান গাও তুমি। অদিতি ধিমি স্বরে বলল। থ্যাংক ইউ। হঠাৎ ওদের কথার মধ্যে ধ্রুব ওর সাঙ্গপাঙ্গকে নিয়ে ক্যান্টিনে ঢুকলো। অনেকেই সালাম দিল সিনিয়র হিসেবে ধ্রুবকে দেখে। ধ্রুবর চোখ সহসাই গেল ক্যান্টিনের একপাশে বসে থাকা তন্ময় অদিতির দিকে। দুপুর ভ্রু কুচকে গেল সঙ্গে সঙ্গেই। ওর কানের কাছে সুমন এসে বিড়বিড় করল, ভাই, তন্ময় আবার আপনার জিনিসে নজর দিচ্ছে। দেখেন ভাবিকে যেভাবে দেখছে মনে হয় খেয়ে ফেলবে। ধ্রুব বিরক্ত হয়ে সুমনের দিকে তাকালো। চোখ দিয়ে শাসাতেই সুমন ঠোঁটে আঙুল চেপে চুপ হয়ে গেল। ধ্রুব নিজের মতো করে গিয়ে একটা চেয়ারে বসত। ওর পাশে বসত 3 ইডিয়টস এর দল। হঠাৎ অদিতির চোখ গেল ওর সামনে। ও চমকে উঠেছে। ধ্রুব স্বয়ং সামনে বসা অদিতির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে ক্যানের কোকাকোলা গেলছে। যেভাবে অদিতি তন্ময়কে দেখছে যেন এক্ষুনি থাবা বসিয়ে দুজনকেই দিনে তারা দেখিয়ে দেবে। অদিতির চেয়েছিল। চোখে চোখ পড়তে হুট করে ওর হৃদস্পন্দন বেড়ে গেল। অদিতি চমকে উঠে বুকের বাঁ পাশে এক হাত রাখলো। মনে পড়ে গেল ও তো ভেবেছেই ধ্রুবকে এখন থেকে ইগনোর করবে। ধ্রুবর চোখে আর কখনো তাকাবে না। ওই চোখে তাকালেই বিপদ। যখনই অদিতি তাকায় ধ্রুব ইয়ামিন তক্ষুনি যেন নির্লজ্জের মতো চেয়ে থাকে অদিতির দিকে। অদিতি বুক মারাত্মক কাঁপে তখন। তন্ময় ধ্রুবকে দেখে যেন আরও আশকারা পেল। ও বারবার অদিতিকে এটা ওটা জিজ্ঞেস করছে, অথচ অদিতি পুরোদমে ইগনোর করতে চাইল তন্ময়কে। সিঙ্গারা এনে ও এখান থেকে পালিয়ে যাবে। এমনিতেই ওর বুক কাঁপে, তার মধ্যে আবার ধ্রুব এক অদ্ভুতভাবে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। অদিতির ভয় আতঙ্ক এবার যেন মাত্রা ছাড়াবে। তন্ময় অদিতির থেকে কোনো সাড়া না পেয়ে বাঁকা চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব চোখের ইশারায় তন্ময়কে যেন ভস্ম করে দিতে চাইল। তন্ময় ওর এমন চাউনি দেখে হাসল। পরপর আবার অদিতির দিকে চেয়ে ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলল, ক্যান আই গেট ইউর নাম্বার? আই গেস আমাদের প্রয়োজন পড়বে এটার। অদিতি চমকে তাকালো তন্ময়ের দিকে। সরাসরি নম্বর চেয়ে বসছে। অদিতির সিঙ্গারা ততক্ষণে চলে এসেছে। ও সিঙ্গারার প্যাকেট এক হাতে চেপে অপর হাতে ব্যাগ তুলে নিল কাঁধে।
তারপর উঠে দাঁড়িয়ে তন্ময়ের দিকে চেয়ে তাড়াহুড়ো করে পড়ে উঠল। আমি আসি। বলেই দ্রুত এক দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল ও। তন্ময় আহাম্মক হয়ে অদিতির যাওয়ার দিকে চেয়ে রইল। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির যাওয়ার দিকে চেয়ে আছে। ওর হাতের জ্ঞানের অবস্থা ততক্ষণে মারাত্মক খারাপ। সমস্ত রাগ জেদ এটার উপরে ঝাড়ার কারণে ক্যান দুমড়ে মুচড়ে গেছে রীতিমতো। ধ্রুব ওটা ফেলে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল তন্ময়ের দিকে। তন্ময় ধ্রুবকে এগিয়ে আসতে দেখেছে, তবুও ওকে ইগনোর করার চেষ্টা করে আরাম করে গুনগুন করে গান গাইতে গাইতে কানে হেডফোন লাগানো। ধ্রুব ওর সামনে গিয়ে অদিতির চেয়ারটায় বসল। তারপর বিশ্রে একটা হাসি দিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো তন্ময়, আমি ধ্রুব ইয়ামিন। তন্ময় কান থেকে হেডফোন খুলে ওর মাইকভাবে হাসার চেষ্টা করে চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো ধ্রুবর সাথে। ভেরি নাইস টু মিট ইউ ব্রো। ধ্রুব ভ্রু কুচকে তাকালো। দুজনেই চেয়ারে বসল মুখোমুখি। তন্ময় আশেপাশে ধ্রুবর 3 ইডিয়টসকে দেখে সবাই ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক্ষুনি ওরা তিনজন তন্ময়কে কামড়ে কুমড়ে খেয়ে ফেলবে, খেয়ে ঢেকুর অব্দি তুলবে না। তন্ময় ওদের দিকে চেয়ে আবার হেসে চোখ সরিয়ে ধ্রুবকে দেখল। ধ্রুব স্বাভাবিক গলায় বলল, দিনকাল কেমন যাচ্ছে? তন্ময় উত্তর দিল, ভালো, পড়াশোনার চাপ বেশি অবশ্য। সুমন পাশ থেকে কড়া গলায় অথচ গা জ্বালানো হেসে বলল, টপারদের তো পড়ার চাপই থাকে, আমাকে লাইফ বিন্দাস, নো চাপ। তন্ময় সুমনের দিকে চেয়ে হাসার চেষ্টা করল, কিন্তু ওর আগুন চোখে দেখে নিমিষেই হাসিটুকু গিলে নিয়ে সরাসরি ধ্রুবর দিকে চেয়ে বলল, দ্য ফেমাস ধ্রুব ইয়ামিনের সঙ্গে টপারদের কোনো সখ্যতা নেই বলেই আমি জানি। আমার কাছে কেন আসা হলো শুনি? ধ্রুবর বলা লাগলো না কিছুই। পাশ থেকে ইমন টেবিলে হাত রেখে তন্ময়ের দিকে ছুটল। তন্ময় মাথাটা একটু পিছিয়ে নিল। তখন ইমন কড়া গলায় জানিয়ে দিল, যারে মিয়া তুই লাইন মারতাছো, ওই মেয়ে আমাদের ধ্রুবর না হওয়া গার্লফ্রেন্ড, তাই চোখটা নামিয়ে আজ থেকে ওই মেয়ে তোমার ভাবি। কি ডাকবা ভাবি? ইমন টেনে টেনে স্পষ্ট গলায় ভাবি শব্দটা কানে গেঁথে দিল তন্ময়। তন্ময় হাসল ওর কথায়, যেন ইমনের কণ্ঠে কৌতুক ছিল। ও হেসে হেসেই বলল, ভাবি গার্লফ্রেন্ড। আর অদিতি, ডোন্ট বি লাইক এ জোকার। ধ্রুব এবার নিজে কথা বলল, অদিতি তোরে পাত্তা দিচ্ছে, তার মানে ও কমিটেড। এইটুকু বোঝার জন্য আমার মনে হয় কষ্ট করা লাগে না কোনো ছেলের। তন্ময় নিজের কথায় অটুট ও বলল, নো, আমি বিশ্বাস করলাম না অদিতি ধ্রুবকে ভয় পায়। আমি তো সেটাই জানি। রাজু এবার রেগে গেল। ধ্রুবর সঙ্গে এমনভাবে হেয়ালি ভাবে বলা কথা ওর মোটেও পছন্দ হলো না। ও দু কদম তেড়ে গিয়ে বলল, ওই পুলা, বাইরের লোকে মজা লস, চিনোস আমাদের বাইরে? তন্ময় রাজুর থেকে চোখ সরিয়ে ধ্রুবর দিকে তাকালো, খোঁচা দিয়ে বলল, চিনব না কেন? একটা বখাটে ইউজলেস ছেলে তোমাদের ধ্রুব ভাই। ধ্রুবর পরিচয় জানতে আমাকে বেশি দূর যাওয়া লাগবে না। এই ক্যান্টিনে যারা আছে এদের যে কোনো একজনকে জিজ্ঞেস করলেই হর করে বলে দিবে তোমাদের ভাই কেমন আর কে। এতক্ষণ তন্ময়ের বকবকানি ধ্রুব শুনে এতক্ষণ মুখ বুঝে রাগ নিয়ন্ত্রণে আনলেও এবার যেন মাত্রা ছাড়ায়। একটা অগাধের বাইরের ছেলে ধ্রুবর পরিচয় চেনাচ্ছে। রাজু আর কিছু বলবে তার আগে ধ্রুব রেগে উঠে হিসিয়ে বলল, সব বাদ, মোদ্দা কথায় আয়। নেক্সট টাইম অদিতির পিছু নিতে দেখলে তোর বাপ মা আর ছেলের মুখ দেখবে না তন্ময়। এইখানেই কোথাও তাদের টপার ছেলেরে গেড়ে রেখে দিব। তন্ময় হাসে, টিটকারি হেসে বলল, উফস ভাই, পাইলাম। ধ্রুব ভ্রু কুচকে ফেলে। তন্ময় হাসে ধ্রুবর দিকে ঝুঁকে এসে ধ্রুবর চোখে চোখ রাখে। ভীষণ শান্ত গলায় বুদ্ধিদীপ্ত চোখ দিয়ে ধ্রুবকে আগাগোড়া পরখ করে বলল, অদিতি তোমার গার্লফ্রেন্ড নয় আমি জানি। আমাকে বড় গলায় হুমকি না দিয়ে ওকে নিজের প্রেমে ফেলে দেখাও। অদিতি তোমাকে ভালোবাসলে আমি নিজে তোমার কাছে স্যারেন্ডার করব স্বেচ্ছায়। ধ্রুব ভ্রু কুচকে চায়। মুখোমুখি দুটো মুখ। ধ্রুব বিরক্ত হয়ে বলল, অদিতি আমার জন্য কোনো গেম না, ওকে আমি ধ্রুব থেমে গেল হঠাৎ। ধ্রুবর দোরমোনা দেখে তন্ময় হাসে। ওসব কথা পাত্তা না দিয়ে নিজের মতো করে বলল, জিতে দেখাও ওকে। বেট লাগালাম, যে হারবে সে ভার্সিটির সবার সামনে উইনারের পা ধরবে। হোয়াটস সে?
ধ্রুব তাকায়, হঠাৎ করে ওর তীক্ষ্ণ চোখগুলোতে যেন উজ্জ্বলতা খেলে গেল। ও এক পর্যায়ে হেসে ওঠে, তন্ময়ের দিকে চেয়ে বিশ্বাসী গলায় হাত বাড়িয়ে দিয়ে বলল। পাক্কা? তন্ময়ও হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, পাক্কা। ধ্রুবর পুরোনো দল ওদের দুজনের দিকেই ড্যাব ড্যাব চোখে চেয়েছিল পুরোটাক্ষণ। ধ্রুব নিজের স্বভাবের বাইরে গিয়ে একটা অকাতের বাইরের ছেলের সঙ্গে বেট লাগিয়েছে। ওদের যেন এই বিষয়টা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। ধ্রুব আপাতত ওদের আড্ডাখানে এসে দাঁড়িয়েছে। বাকিরা তখনও ধ্রুবকে দেখে যাচ্ছে অদ্ভুত দৃষ্টিতে। ধ্রুব ইতিমধ্যেই অদিতির পুরো ডিটেলস জোগাড় করে ফেলেছে। ও একজনের কাছে ফোন করে অদিতির সম্পর্কে সব কিছু জেনে মাত্রই ফোন রাখলো। এবার কথা বলার সুযোগ পেয়ে ইমন কথা তুলল, অবিশ্বাস নিয়ে বলল, তুই বেট লাগলি ধ্রুব, আমার বিশ্বাস হচ্ছে না। বাই গড, ওই পোলা তোর পায়েরও যোগ্য নয়। ধ্রুব হাতের ক্যানটায় চুমুক দিতে দিতে গাছাড়া ভাবে বলল, জানি। তাহলে কোন দুঃখে এমন ফালতু বেট লাগালি? ইমন এবার যেন ভীষণ বিরক্ত হলো। ধ্রুব ক্যানটা আঙুলের ফাঁকে নিয়ে ঝাঁকিয়ে আবারও চুমুক দিল, তারপর বিশ্রী হেসে বলল, কারণ হি নিডস সামথিং স্পাইসি। কেউই বুঝলো না ধ্রুব কি বোঝাতে চাইছে। রাজু বলল, মানে ভাই? ধ্রুব ক্যান ফেলে দিল রাস্তাতে। জিন্সের পকেটে দু হাত ঢুকিয়ে লাফিয়ে লাফিয়ে ক্যানকে জুতা দিয়ে বলের মতো গড়িয়ে সামনে নিতে নিতে বলল, মানেটা হচ্ছে ফ্রম নাও আই ক্যান সি তন্ময় ভার্সিটির সবার সামনে আমার পা ছুঁয়েছে, আর আমি ওর মুখের মধ্যে লাথি দিচ্ছি। তার মানে তুই একদম শিওর অদিতি তোকেই ভালোবাসবে? ধ্রুব একদম চুপ হয়ে গেল। কথা বানানো না এই প্রশ্নে। নিজের মতো করে ক্যান নিয়ে খেলছে ও। সুমন কিছুটা ভাবুক হয়ে বলল, ভাই, ভাবিকে বোটানো এতটাই সহজ হবে না আমার মনে হয়। এত ভয় এনার ভিতরে, আপনাকে দেখলেই তো পালিয়ে যায়। ধ্রুব এবার কিছুটা হাসল। সুমনের দিকে চেয়ে মৃদু হেসে আবার মুখ গম্ভীর করে খেলায় মন দিয়ে বলল, আর পালাবে না, আমি এসে গেছি। ধ্রুব ক্যানটা গড়িয়ে নিতে নিতে নিজের বাইকের সামনে নিয়ে এলো। ক্যানটা আবার জুতো দিয়ে পিষে তুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে বাইকে চড়ে বসল। ইমন বলল, কোথায় যাচ্ছিস এখন আবার? ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করতে করতে জবাব দিল ছোট করে, মহাখালী। তোদের ফ্যাক্টরিতে? হুম, আমাকে দেখে যার আত্মা কাঁপে, দেখি তার কাঁপুনি কমাতে পারি কিনা। অদিতি সবে টিউশন করিয়ে বেরিয়েছে। ওর জন্য ধ্রুব ওদের ফ্যাক্টরির সামনে এসে দাঁড়িয়েছে। ও ওদিকে দাঁড়াতেই গড়ির মোড়ে যতগুলো ছেলেপুলে আড্ডা দিচ্ছিল সবাই সুর করে চলে গেল সেখান থেকে। ধ্রুব ওদের যাওয়ার দিকে চেয়ে বাঁকা হাসে। যখন কেউ ধ্রুবকে ভয় পায় ওর ভীষণ ভালো লাগে, আত্মিক একটা তৃপ্তি মেলে তখন। ধ্রুব একটা আধ তৈরি দেয়ালের উপর বসে পড়ে অপেক্ষা করতে লাগলো অদিতির আসার। ওর হাতে বরাবরের মতোই সিগারেট, ফু করে ধোঁয়া উপরের দিকে উড়িয়ে দিতে ব্যস্ত সে। অদিতি যখন ওই পথটা পেরোলো ও তখন দেয়াল থেকে আর কি লাফে নেমে দাঁড়ালো দ্রুত। প্যান্টের ময়লা দ্রুত ঝেড়ে গলা ঠিক করে অদিতির দিকে তাকায়। অদিতি আনমনে হাঁটছে, অন্যদিকে ওর মন তেমন নেই। ধ্রুব এগিয়ে গেল দু কদম। হঠাৎ করে কি মনে করে আটকে গেল ওর পা, আর এগোতে পারে না। পা দুটো থেমে গেল ওর। ফুরফুরে মনটা ওর সংকীর্ণ হয়ে যায়। ধ্রুব যতই মন্ত্রীর ছেলে হোক, ও তো অদিতির কাছে সেই একই রাস্তার বখাটে একটা ছেলে, যার কাজ মারধর করা, মানুষকে হেনস্থা করা। এতকাল ধ্রুব নিজের কাজগুলো নিয়ে একবারও ভাবেনি, কিন্তু এখন যেন অদিতির ওর প্রতি ভয় চোখে ব্যাপারগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ধ্রুব অদিতির দিকে দূরে থেকেই চেয়ে রয়। মেয়েটা আজ একটা সাদা রঙের কুর্তি চুড়িদার পায়জামা পরেছে, সুতির ওড়না শালীনভাবে গায়ে জড়িয়ে রাখা। কাউকে মুগ্ধ করার তারা যেন তার নেই, অথচ ধ্রুব এই মলিন বিমুগ্ধ মেয়েটাকে দূর থেকে মনটা ভরে দেখে যাচ্ছে। সাদা গায়ে অদিতির সৌন্দর্য যেন রীতিমতো চোখে লাগছে ধ্রুবর। ওই স্থিরভাবে রোবটের মতো চেয়ে রয় ওর দিকে। অদিতি হেঁটে একটা ফোনের দোকানে ঢুকছে। ধ্রুব কি মনে করে হঠাৎ নিজেই বরাবরের মতো নিজের সংকীর্ণ মনের সঙ্গে বেইমানি করে ওকে চমকে দিয়েই বড় বড় পা ফেলে নিজেও ফোনের দোকানে ঢুকে পড়ে। অদিতি তখন তার হাতের বাটন ফোন দোকানের দিকে বাড়িয়ে রেখেছে। দোকানে ধ্রুবকে দেখে অদিতিকে এড়িয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে সালাম ঠুকলো। সালাম ধ্রুব ভাই।
ধ্রুব মাথা নাড়িয়ে বসতে বলল। অদিতি ধ্রুবর নাম শুনে মুহূর্তেই কেমন গুটিয়ে গেল। ওর হাতে স্পষ্ট কাঁপছে, ও কাঁধের ব্যাগটা খামচে ধরে স্থির হয়ে গেল। ধ্রুব ততক্ষণে ওর পাশে এসে হেলান দিয়ে দাঁড়িয়েছে। অদিতির স্পষ্ট ঘ্রাণ শুকছে। ধ্রুবর গ্রা থেকে ভাসছে মাদকের মতো পারফিউমার সুঘ্রাণ। কিন্তু পারফিউমের ঘ্রাণ ধ্রুব যখন দোকানে ঢুকেছে তখনই পুরো দোকানময় ছড়িয়ে গিয়েছিল। ধ্রুব অদিতিকে দেখল। ওকে কাঁপতে দেখে ধ্রুব হেসে উঠল নিঃশব্দে। দোকানি বড় বড় চোখে ধ্রুবর হাসি দেখে স্তব্ধ হয়ে অদিতির দিকে তাকালো। অদিতি তখন ওর বাটন ফোন থেকে সিম খুলছে। দোকানি ওদের দুজনকে দেখে যা বোঝার বুঝে গেল। উনি ধ্রুবর দিকে চেয়ে ভ্রু বাঁকিয়ে অদিতিকে ইশারা করে কিছু বোঝালো। ধ্রুব সম্মতি স্বরূপ হাসল। দোকানি এবার ঠোঁট ভরে হেসে সঙ্গে সঙ্গে পাশে থাকা সহকারীকে তাড়া দেখালো। ওই সবুজ, ম্যাডামরা চেয়ার আয়না দে। ধ্রুব ভাই, আপনি আমার এই সোফায় এসে বসেন। কি খাবেন বলেন? কেক আনাই? আপনি তো খান দেখি সব সময়। ধ্রুব আরও কিছুক্ষণ থাকবে নাকি এখানে? অদিতি আর চোখে ধ্রুবর দিকে ওকে তাকালো। ধ্রুব ততক্ষণে সোফায় গা ছড়িয়ে বসেছে। দোকানি ধ্রুবর কিছু বলার আগেই কোক একটা হাজির করেছে। অদিতির জন্য এনেছে আইসক্রিম। দোকানি অদিতিকে আইসক্রিম সাচ্ছে দেখেও ভীষণ অবাক হলো। অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে দ্রুত দু হাতে মানা করে বলল, লাগবে না আমার ভাইয়া। আপনি খামোখা এগুলো আনলেন কেন? আমি খেয়ে এসেছি। লজ্জায় পড়ে এমন নানা কথাই বলতে লাগলো। দোকানি শুনল না। জোরপূর্বক হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে গাল ভরে হেসে বলল, আমাদের ভাই কিন্তু বাইরে শক্ত হলেও ভিতরে ভীষণ নরম ভাবি। আপনি তারে ভালো রাখেন। ধ্রুব দোকানির এভাবে সরাসরি বলা দেখে খুব খুব করে কেসে উঠল। অদিতি ভ্রু কুচকে ফেলল। এই ভাবি ভার্সিটি ছড়িয়ে ডাক এত দূর অব্দি এসে গেছে। এসব নিশ্চয়ই ধ্রুব বা এর গ্যাংয়ের কাজ। অদিতি এবার কিছুটা বিরক্ত হলো। ধ্রুবর দিকে তাকালে ধ্রুব দু কাঁধ উঁচু করে ঠোঁট উল্টে ফেলল। এমন একটা ভান করলো যেন এসবের কিছুই ওর কাজ নয়। অদিতি ছোট করে হতাশার শ্বাস ফেলল। ও দোকানের দিকে চেয়ে বলল, ভাইয়া, আমার ফোন কবে নাগাদ ঠিক করে দিতে পারবেন? দোকানি অদিতির ফোনটা সহকারীকে ডেকে ওর হাতে দিয়ে দিল। অদিতির দিকে চেয়ে যথাসম্ভব অমায়িক গলায় বলল, আজকেই দিব ভাবি। আপনার কাজ সবার আগে হবে আমার দোকানে। 10 মিনিট খাড়ান। প্রতিবাক্যে এতবার ভাবি ডাকা রীতিমতো হজম হচ্ছে না অদিতির। ও এবার দোকানের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে উঠল, ভাইয়া, আমি বিয়ে করিনি এখনো। আমাকে প্লিজ ভাবি ডাকবেন না এইভাবে। দোকানি হতভম্ব চোখে অদিতির দিকে চেয়ে আবার ধ্রুবর দিকে তাকালো। যেন সে পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা শুনছে। ধ্রুব চোখের ইশারায় বোঝালো। এই মেয়ে যা বলছে চুপচাপ তা মেনে নাও। দোকানি বুঝলো ধ্রুবর কথা। সে নিজেকে শুধরে নিয়ে এবার বলল, সরি আপু, আমি ভেবেছি আর আপনি বাদ দেন। এই কামরুল আপুর ফোন ঠিক হয়েছে? উনি আর কত অপেক্ষা করবে? বসের থেকে তাগাদা পেয়ে কামরুল হাত চালাচ্ছে দ্রুত। অদিতি অবাক। একটু আগেই এই দোকানি তাকে বলেছে পরশু এসে ফোন দিয়ে যেতে। এখন 10 মিনিটের মধ্যে কাজ হাসিল। ওর বুঝে কিছুই আসতো না। অদিতির ফোন ঠিক করে দেওয়া হলো। দোকানি অদিতির দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, আপু, আপনি এই যুগে এসেও বাটন ফোন ইউজ করেন? আমার দোকানে কিন্তু ভালো টাচ ফোনও আছে, দেখাবো আপনাকে। অদিতি দোকানে সাজিয়ে রাখা স্মার্টফোনগুলোর দিকে এক নজর চোখ বুলিয়ে তারপর মরিন হেসে বলল, লাগবে না ভাই, আসি। থ্যাংক ইউ কাজটা এত দ্রুত করে দেওয়ার জন্য। দোকানি লাজুক হাসল। অদিতি চলে যেতে দোকানি ধ্রুবর দিকে এগিয়ে গেল। ধ্রুব দোকানির হাতে খালি কোকের ক্যান ধরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। দোকানি ধ্রুবর দিকে চেয়ে হতাশ গলায় আফসোস স্বরে বলল, ভাই, ভাবি পটেনি এখনো না? ধ্রুব উত্তর দিল না। দোকানের দিকে 1000 টাকার একটা নোট বের করে দিয়ে বলল, এটা রাখো। ও যতবার এই দোকানে আসবে ততবার আমার বউ হিসেবে বেস্ট ট্রিট দিবে। দোকানি হাতে 1000 টাকার নোট নিয়ে ফ্যালফ্যাল চোখেই ধ্রুবর দিকে চেয়ে রইল। ধ্রুব ততক্ষণে দোকান থেকে বেরিয়ে অদিতি পিছু নিয়েছে। এই মেয়ে দাঁড়াও, কথা আছে তোমার সঙ্গে। ধ্রুব দৌড়াতে দৌড়াতে পেছন থেকে ডেকে আসছে। অদিতি থেমে গেল। নিঃশ্বাস আবারও থেমে গেছে যেন। যেই ধ্রুব এগিয়ে গিয়ে ওর সামনে এসে দাঁড়ালো, হৃৎপিণ্ডে যেন একদম লাফিয়ে উঠে দ্রুত সঞ্চালিত হতে থাকলো। প্রতিবার কেন এমন হয়? ধ্রুব কাছাকাছি এলেই অদিতি বুঝতে পারে ও আর স্বাভাবিক থাকছে না। ওলট পালট হচ্ছেও। এমনটার কারণ কি? অদিতি ভয়ে ভয়ে আশেপাশে তাকালো। কেউ কি দেখছে ওদের? কোন দিন বাবা জেনে যায়? ধ্রুব ওর তাকানো দেখে বুঝে ফেললো। আশ্বস্ত করার জন্যে শান্ত স্বরে বলল, কেউ নেই এখানে, রিল্যাক্স।
অদিতির তবুও ভয় কাটল না। ও ধ্রুবর চোখে চোখ রাখছে না, অন্যদিকে চেয়ে কাঁধের ব্যাগটা এক হাতে খামচে ধরে চাপা সরে জিজ্ঞেস করলো, কি চাই আপনার? চাই তো অনেক কিছুই। তো ধ্রুব আপাতত সেসব কথাই গেলই না, সরাসরি ও কথা বাড়ালো, বলে উঠল, আমার গিটার। মানে? অদিতি মাথা তুলে তাকালো ওর অবাক গলা। আমার গিটার নষ্ট করে ফেলেছিলে, সেটা তুমি ঠিক করে আমায় ফেরত দিবে। আগামীকাল আমাদের আড্ডার জায়গায় এসে নিয়ে যাবে, মনে থাকে যেন। কিন্তু ওটা আমি ইচ্ছে করে করিনি। অদিতি অস্বস্তি নিয়ে বলল, তো তোমার ইচ্ছে বা অনিচ্ছার ভিত্তিতে কেউ চলবে নাকি? কাল এসে নিয়ে যেন যাও। নাও গো। ধ্রুব শক্ত কাট স্বর যেন অদিতির গলা শুকিয়ে ফেলল। এতদিন ধ্রুবর নরম ব্যবহার দেখে অদিতি কী সব আকাশ কুসুম ভেবে বসেছিল, অথচ এখন পুরো চিত্রই ভিন্ন। ধ্রুব বাইরে যেমন শক্ত, ভেতরে তেমনই শক্ত। অদিতি এতকাল ভুল ভেবে এসেছে, ধ্রুবর এমন রূপ দেখে ওর মুখটা এবার শুকনো হয়ে গেল। ও ফ্যাসফ্যাসে গলায় বলল, ঠিক আছে, আমি ঠিক করে দেব, নিয়ে আসবেন ভার্সিটি কালকে। অদিতি আর দাঁড়ালো না। ঘুরে চলে যাওয়ার সময় ওর লম্বা কোমর ছড়ানো চুল ধ্রুবর বুকের কাছে এসে ধাক্কা খেল। ধ্রুবর বুকে হঠাৎ এই ধাক্কায় যেন সুনামি বইয়ে গেল। ও চোখ বুঝে ফেলে, আবার ঘোর লাগা চোখে তাকালো। হেঁটে বেশি দূর যেতে পারেনি অদিতি। হঠাৎ ওর চুলে টান পড়ল, লম্বা চুলের একটা অংশ আটকে গেল ধ্রুবর শার্টের বোতামে। আচমকা চুলের গোড়ায় ব্যথা অনুভব করায় গুঙিয়ে উঠে পেছনে তাকালো অদিতি। ধ্রুব নিজেও আহাম্মক হয়ে শার্টের দিকে চেয়ে আবার অদিতির দিকে তাকালো। অদিতি ভীষণ অপ্রস্তুত হয়ে গেছে। ধ্রুব ওকে দেখছে, ওরা দুজনে এই ঘটনার অনেকটাই কাছাকাছি চলে এসেছে। অস্বস্তিতে অদিতি আর একবারও ধ্রুবর চোখের দিকে তাকালো না, বরং চুলের গোড়া এক হাতে চেপে অপর হাতে নিজের চুল টানলো কিছুক্ষণ। ছুটছে না, উল্টো চুল ছিঁড়ে হাতে আসছে। চাইলে অদিতি শার্টের বোতাম থেকে আরাম করে চুল ছাড়িয়ে নিতেই পারে, কিন্তু এদের দুজনেই না চাইতেই একে অপরের আরও কাছে আসতে হবে, যা অদিতি কোনো দিনও চাইবে না। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির নাচন কদন দেখেই যাচ্ছে। ওর বড্ড হাসি পাচ্ছে এই অবস্থায়। যতই অদিতি চায় ধ্রুব থেকে দূরে যেতে, ততই যেন ডেস্টিনি ওদের টেনে জোর করে একে অপরের কাছাকাছি এনে ফেলে। অদিতি চাইলেও যেমন ধ্রুবকে ইগনোর করতে পারেনি, তেমনি ধ্রুব নিজেও না চেয়েও ছুটে এসেছে এতটা পথ। ওদিকে চুল ছুটছে না দেখে অদিতি রেগে বিরক্ত হয়ে এবার টান দিতে উদ্যত হলো চুল। ধ্রুব যেন এতে হতভম্ব হয়ে গেল। ও হঠাৎ চেঁচিয়ে উঠল, রিল্যাক্স রিল্যাক্স, ওয়েট, আমি হেল্প করছি। চুল ছিঁড়ে ফেলার দরকার নেই। অদিতি থেমে গেল, কানের পেছনে চুল গুজে আস্তে করে হাত সরিয়ে ফেলল। ধ্রুব ওর দিকে চেয়ে তার মানে মনে মনে হেসে উঠে চুল বোতাম থেকে ভীষণ যত্ন নিয়ে ছাড়িয়ে দিল। তারপর অদিতির দিকে চেয়ে বলল, ডান। এতগুলো চুলে ছিঁড়লে অযথাই। ধ্রুবর ঠোঁটে উপহাস। অদিতি মাথা নিচু করে ছোট করে ধন্যবাদ বলল, তারপর এক ছুটে বেরিয়ে গেল। অদিতি দৌড়ে চলে যাচ্ছে। ধ্রুব বুকের শার্টের এই বোতাম আরও একবার দেখল, তারপর অদিতির যাওয়ার দিকে চেয়ে হঠাৎ করেই ওর হাসি ফুটল ঠোঁটে। ধ্রুব আনমনে হয়ে বলে বসল, এমন শুকনো থ্যাংক ইউ আশা করিনি। ধ্রুব সেদিন বাড়ি ফিরল। বাড়ি ফিরে দেখে সৌরভ ইয়ামিন খাবার টেবিলে বসেই খবরের কাগজ পড়ছেন। সার্ভেন্ট খাবার বেড়ে টেবিলে সাজাচ্ছে। ধ্রুব যেতেই সৌরভ খবরের কাগজ রেখে ফেললেন দ্রুত। উদ্দেশ্য ছেলে দেখুক তাকে, বুঝুক বাবা যে সময় ফ্রি থাকে সে সময় পুরোটাই তার ছেলের জন্য। সৌরভ মুখ ভরে হেসেই ছেলেকে ডাকলেন, ধ্রুব আসো, বাপ বেটা আজ অনেক দিন পর একসঙ্গে খাবার খাবো। ধ্রুব বাঁকা চোখে তাকালো, পরপর তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কামন, এখানে কেউ নেই তোমার নাটক দেখার জন্যে। ইউ ক্যান এনজয়। ধ্রুব সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেছে। সৌরভ ইয়ামিনের বুকটা কেঁপে উঠল। বাবাদের ছেলের প্রতি ভালোবাসাটুকু ধ্রুব কত সহজেই নাটক বলে চলে গেল। ছেলের প্রতি এই দূরত্ব সৌরভকে বড্ড পোড়ায়। সৌরভ চান এই নাটকের শেষ হোক, ছেলেটা তার বুকে আবার ফিরে আসুক। অতীতের ভুলগুলো যদি টাইম ট্রাভেল করে শুধরে ফেলা যেত, সৌরভ যত টাকাই লাগতো উনি সব বুঝে ফেলত ধ্রুবর স্মৃতি থেকে। তার ভাবনার মধ্যেই ফোনে কল এলো হঠাৎ। উনি মনটা খারাপ করে কল রিসিভ করেন। ওপাশ থেকে একজন বলল, স্যার, ধ্রুব স্যারকে আজকে একটা মেয়ের সঙ্গে দেখা গেছে। আমার মনে হচ্ছে এটা সেই গুজবের মেয়েটাই। সৌরভের মুখ চোখ হঠাৎ উজ্জ্বল হয়ে গেল। উনি চমকিত গলায় বললেন, মেয়েটা কি অদিতি? অদিতি হায়াত? রাহুল, প্লিজ দ্রুত খবর নাও, আমি নিজে ওই মেয়ের সঙ্গে দেখা করব। আমার ছেলেকে এবার আমি
নিজে ওর পছন্দের জিনিস পাইয়ে দিতে চাই। ওপাশ থেকে আরও কিছুক্ষণ কি বলা হলো, সৌরভ কথা বলে কল কাটলেন। ওনার চোখে মুখে অদ্ভুত খুশি খেলা করছে। ধ্রুবকে সামনে নেওয়ার জন্য এবার হয়তো আল্লাহ কাউকে পাঠিয়েছে। সৌরভ দোয়া করতে লাগলেন মনে মনে, এই মেয়েটাই যেন ধ্রুবর জীবনে পাল্টে দেওয়ার জন্যই আসে। কঠোর ধ্রুব ইয়ামিনের ভেতরের নরম সত্তাকে বাইরে টেনে নিয়ে আসে। ধ্রুব রুমে ঢুকে ফ্রেশ না হয়ে সর্বপ্রথম ওর গিটার হাতে তুলল। গিটারের একপাশে এখনো লেখা ডোন্ট টাচ। ধ্রুব ওই লেখাটায় হাত বোলালো। চোখে ভেসে অদিতির গোলগাল আতঙ্কিত ভয়ার্ত মুখটুকু। যে মেয়ে ধ্রুবকে দেখলেই গুটিয়ে যায় কাঁধের ব্যাগ চেপে ধরে কম্পিত হাতে। ধ্রুব অদিতির এক একটা কাণ্ড মনে করে আনমনে কখন হেসে উঠেও নিজেও বলতে পারেনি। ধ্রুব এবার নিজের কাজ শুরু করে। গিটার হাতে নিয়েই নিজের এতদিনের শখের ইনস্ট্রুমেন্টের স্ত্রী দুটো টেনে টুনে আলগা করে ফেলল। ট্যানিং ব্যাগসগুলো বারবার ঘুরিয়ে নষ্ট করে ফেলল। অযথায় গিটারিংয়ে স্ট্রিং ফ্রেটস ব্রিডস এদিক সেদিক করে নষ্ট করার চেষ্টা করল। সব কাজ শেষ করে গিটারের এবার চালানোর চেষ্টা করলো। বিদঘুরে একটা আওয়াজ আসছে এটা থেকে। নিজের গিটারের আওয়াজ নিজেই বিরক্ত হয়ে কানে আঙুল ঝুঁকিয়ে কান চেপে ধরল। তারপর ধীরে ধীরে তার এতদিনের শখের নষ্ট গিটারে হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলো অনেক কিছু। হয়তো ধ্রুব ইয়ামিনের শখের জিনিসই তার শখের নারীকে পাইয়ে দিতে পারে। ধ্রুব গিটারে হাত বোলাতে বোলাতে বাঁকা হেসে বলল কটা লাইন। লাভ মি লাইক ইউর গিটার ক্যান হ্যাভ মি, আই উইল বি ইউর শাইনিং স্টার্স। ধ্রুব স্বভাবতই তার আড্ডাখানা বটতলায় এসে দাঁড়িয়েছে। সঙ্গে আছে ওর 3 ইডিয়টস গ্যাং। ধ্রুবর হাতে নষ্ট গিটারটাও সেটা বাইকের ওপর রেখে সে বেঞ্চে পা ছাড়িয়ে আরাম করে বসল। দুহাত বেঞ্চের উপর ঠেস দিয়ে পিঠ পেছনের দিকে হেলিয়ে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকাচ্ছে শুধু। ইমন এবং বাকিরা একে অপরের দিকে অবাক চোখে চেয়ে দেখছে। আজ ধ্রুবকে বড্ড অন্যরকম দেখাচ্ছে, মনে হচ্ছে ওর মেজাজ ভীষণ ফুরফুরে আজ। ইমন ধ্রুবর দিকে চেয়ে খোঁচা দিয়ে বলল, খোকাবাবু কি প্রেম পড়েছেন? ধ্রুব উত্তর দিল না, অথচ শীষ বাজানো বন্ধ করে দিয়ে ইমনের দিকে চেয়ে ভ্রু বাঁকালো। ইমন এবার ধ্রুবর দিকে চেয়ে নিজেও ভ্রু কুচকে কৌতুক গলায় শুধালো, প্রেমে? আহা, আশেপাশে বইছে প্রেমের ধারা। কে জানে এই প্রেম কখন উড়িয়ে ছড়িয়ে গেছে আমার, তোমার বা আওয়ার রাপটাপ ধ্রুব মনেও। নিজের মনে কবিতা তৈরি আবৃত্তি করে ফেললো ইমন। কবিতা বললে বড্ড খুশি খুশি হয়ে বাকিদের দিকে তাকিয়ে বলল, দেখ কেমন কবিতা বানায় তোদের ভাই। আমাকে যে কেন সাংস্কৃতিক ক্লাব থেকে রিজেক্ট করলো, এই বেড়াদের ধরে ধরে কাঁচা ও খাওয়ানো উচিত। ট্যালেন্ট চিনে না, অথচ বসে গেছে জাজ আসেন বলে কলার ঝাঁকালো ইমন। ধ্রুব তাকিয়েছিল ওর দিকে। ইমনের কথা শুনে বাকিরা একে অপরের দিকে অনেকক্ষণ চেয়ে তারপর আচমকাই ধ্রুব ফিক করে হেসে উঠল। ধ্রুবরের সাথে সাথে এবার হাসলো বাকি দুজন। ইমন বোকার মতো ওদের হাসি দেখছে। ধ্রুব হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে ইমনের কাঁধে হাত রেখে ওর ওপর শরীরের পুরো ভর ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল। প্রচণ্ড মজা পেয়েছে যেন ইমনের কথাটায়। ধ্রুব হেসে বলল, এটা কবিতা আবৃত্তি ছিল। মামা গো অ্যান্ড গেট সাম বেসিক হিউমার বুকস। বাকিরাও একে একে শব্দ করে হেসে ইমনের গায়ে লুটিয়ে পড়ল। ইমন মুখ ভার করে ওদের দিকে চেয়ে দেখল, তারপর ধাক্কা দিয়ে সবাইকে নিজের গায়ের উপর থেকে সরিয়ে দিয়ে ভারী গলায় বলল, বন্ধু নামে তোরা এক একটা কলঙ্ক, তোদের তো জেলে ঢুকিয়ে দেওয়া উচিত মানহানির মামলায়। ধ্রুব হাসি থামে, আবার বসল বেঞ্চে। সিগারেট ধরালো এবার একটা। ইমন ওদের সবাইকে অনেকটা এখনও কড়া মেজাজে দেখে যাচ্ছে। হঠাৎ ইমনের চোখ গেল বাইরের ওপর, বাইকের ওপর গিটার বেঁধে রাখা সেখানে। ইমন গিটারের এত করুণ অবস্থা দেখে আটকে উঠে গিটার ছুঁয়ে হতভম্ব গলায় বলল, এই ধ্রুব, এই গিটারের এত করুণ অবস্থা কেন? ধ্রুব হেলায় তাকালো গিটারের দিকে, পরে কাঁধ ঝাঁকিয়ে গা ছাড়া ভাবে বলল, আমি করেছি। তুই? ইমন এবার যার পর নাই অবাক। ধ্রুব নিজের হাতে তার এত শখের গিটারের এই করুণ হাল করেছে। ধ্রুব সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছাড়তে ছাড়তে নিজের মতো করেই জবাব দিল, হ্যাঁ, কারণ এটা কেউ ঠিক করে দিতে আসছে। ঠিক করে দে। ইমন বাকি কথা শেষ করতে পারেনি, তার আগেই রাজু ফিস ফিস করে সবাইকে বলল, ভাই, ভাবি এদিকে আসছে। তবু সিগারেট মুখে নিয়ে তাকালো সামনে। অদিতি জোরো সড়ো ভঙ্গিতে ওদের দিকে এগিয়ে আসছে। এক পা এগোচ্ছে তো আরেকবার আশেপাশে তাকাচ্ছে।
ধ্রুব মনে মনে হাসে, মেয়েটা ভরা ভার্সিটিতে ভয় পাচ্ছে। কেউ বুঝি ওর ছবি তুলে ফেলল, ওর ছেলেদের সাথে বলা কথাগুলো লিক করে দিল। অথচ বোকা মেয়ে এটা জানে না এটা ধ্রুবর ভার্সিটি। এখানে ধ্রুব যা চায়, যেভাবে চায় সেভাবেই সব ঘটে এসেছে এবং ঘটে যাবে। ধ্রুব ইয়ামিনের কাউকে ভালো লেগেছে, কোনো সারার সাহস হবে না ধ্রুবর ওই জিনিসের দিকে নজর দেওয়ার। ছবি তোলা তো দূরের কথা। অদিতি ধীরে ধীরে হেঁটে ওদের সামনে এসে দাঁড়ালো। ধ্রুব ততক্ষণে অদিতির থেকে চোখ সরিয়ে আনমনে সিগারেট ফুঁকছে, যেন সে অদিতিকে এতক্ষণ লক্ষ্যই করেনি। অদিতি ধ্রুবর সামনে দাঁড়াতেই ইমন নিজের হতভম্ব ভাব কেটে স্বাভাবিক গলায় হেসে জিজ্ঞেস করলো, আরে অদিতি, কেমন আছো? কোনো দরকার? অদিতি হাসার চেষ্টা করলো, ফাঁকা ঢোক গিলে ধ্রুবর দিকে চেয়ে বলল, আপনার গিটারটা? ধ্রুব এবার তাকালো অদিতির দিকে। অদিতি এই তাকানোতে অপ্রস্তুত ভঙ্গিতে সেটিয়ে গেল। ধ্রুব সেসবের ধার আর আজ ধারল না। ইমনের দিকে ইশারা করে বলল, ইমন গিটারটাকে দিয়ে দে। ইমন ধ্রুবর দিকে চেয়ে ভ্রু পাকালো। ধ্রুব নিজের মতো করে বসে আছে। হয়তো এটা ধ্রুবর কোনো প্ল্যান, তাই ইমন আর দুবার ভাবল না। চুপচাপ গিটার ঘুরে অদিতির হাতে ধরিয়ে দিল। অদিতি গিটার হাতে নিয়ে ওটাকে দেখে রীতিমতো হতভম্ব হয়ে অল্প আওয়াজে চেঁচিয়ে উঠল, আল্লাহ, এ কি অবস্থা এটার? আমি তো এটাকে এতটাও নষ্ট করিনি। ধ্রুব ভ্রু বাঁকিয়ে তাকালো। অদিতি ধ্রুবর ওই চাহনি দেখে বিড়াল ছানার ন্যায় মিনমিন করে থেমে গেল। ও আলগোছে গিটার কাঁধে ঝুলিয়ে বলল, আমি ঠিক করে আনবো কালকে। গুড গার্ল। ধ্রুব আগের মতোই নির্বিকার। অদিতি তারপর আর একবারও ভুল ক্রমেও তাকালো না ধ্রুবর দিকে। গিটার হাতে চলে যাচ্ছেও। ধ্রুব যেতেই সিগারেট রাস্তায় ফেলে পা দিয়ে পিষে ধরে উঠে দাঁড়ালো। ইমন পাশ থেকে বলল, অযথা মেয়েটাকে জ্বালাচ্ছিস, পছন্দ করলে ডিরেক্ট বলে দে। ধ্রুব বাইকে চেপে বসে ইঞ্জিন চালু করতে করতেই জবাব দিল শান্ত স্বরে, যত জ্বলবে তত ধ্রুবকে চিনবে। যতদিন না ধ্রুবকে চিনছে ততদিন জ্বলুক না। সেদিনের কয়েকদিন পরে আসে কালচারাল প্রোগ্রামে 2024। এই ফাইনাল দিনটা পুরো বিশ্ববিদ্যালয় যেন আজ নতুন রঙে সেজেছে। সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় নিয়ন বাতি দিয়ে সাজিয়ে রাখা, হরেক রকম ফুল দিয়ে সদর গেট সাজানো হয়েছে। অতিথিদের বরণ করার জন্যে মালা আনানো হয়েছে, ফুল চকলেটসের ডালা সাজানো হয়েছে। যাকে বলে হই হই রই রই অবস্থা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। ওদিকে কাঠের পুরনো দিনের আলমারির সামনে ভ্রু কুচকে কোমরের দুই পাশে হাত রেখে দাঁড়িয়ে আছে অদিতি। ও আজ কী পড়বে সেটাই এতক্ষণ ধরেও ভেবে পাচ্ছে না। ওর আজ পারফরমেন্স আছে, গান গাইবে সে এতগুলো মানুষের সামনে, তবে সেটা লুকিয়ে। তানিয়া কথা দিয়েছে ওকে কেউ অদিতির ভিডিও করবে না, ছবিও তুলবে না। এটা দেখার দায়িত্ব তানিয়ার নিজের। অদিতির বাবা কোনোদিনও জানবে না অদিতি আজ অতগুলো লোকের সামনে গান গেয়েছিল। অদিতি তানিয়ার কথায় কিছুটা ভরসা পাচ্ছে এখন। প্রথমে অদিতি ভেবেছিল লাল রঙের আনারকলি জামা পরবে, কিন্তু তানিয়া কোথা থেকে একটা নীল শাড়ি এনে ওর হাতে ধরিয়ে দিয়েছে। অদিতি মানাও করতে পারেনি। তানিয়া রীতিমতো ধরে বেঁধে শাড়িটা পরিয়ে হালকা সাজিয়েও দিয়েছে। এতগুলো গণ্যমান্য লোক আসবে যে সে ভাবে, তো তাদের সামনে পারফরমেন্স করা যায় না। সাজ শেষে তানিয়া ঘড়ি দেখলো, দেরি হয়ে যাচ্ছে ওদের। তানিয়া তারা দেখালো এবার। অদিতি রুম থেকে বেরোনোর আগে ধ্রুবর গিটার তুলে নিল হাতে। তানিয়া ধ্রুবর গিটার মুহূর্তেই চিনে ফেললো। অবাক হয়ে প্রশ্ন করলো, আই, এটা ধ্রুব ভাইয়ের গিটার না? এটা তোর রুমে কেন? অদিতি চাপা স্বরে মুখ ফুলিয়ে বলল, ঠিক করাতে এনেছিলাম। তুই ঠিক করাতে এনেছিস? ধ্রুব ভাই নিজে দিয়েছে ঠিক করাতে? তানিয়া কিছুটা সন্দেহ নিয়ে বলল। অদিতি সরল মনে জবাব দিল, আমি সেদিন এটা নষ্ট করে ফেলেছিলাম না, তাই আমাকে এরা ঠিক করানোর জন্য জোর করে হাতে ধরিয়ে দিয়েছে। এত বাজে অবস্থা ছিল এটার, আমার কতগুলো টাকা গচ্ছা গেছে জানো। তানিয়া হাঁ করে অদিতির বলা ধ্রুবর প্রতি অভিযোগগুলো শুনছিল। অদিতির কথা শেষ হতে তানিয়া এবার ফিক করে হেসে উঠল। অদিতি বোকার মতো ওর হাসি দেখে বলল, হাসছো কেন? তানিয়া ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে এগিয়ে এসেই দুকাত আগলে ধরল অদিতির। ওর গালটা টেনে দিয়ে হেসে বলল, হাসছি কারণ তুই অনেক ভোলা। আহারে, কিভাবে যে সামনে তোর মতো একটা মেয়ে অমন রাফ টাফ মানুষকে সামলাবে, গড নোজ। অদিতি ভ্রু বাঁকালো। আমি আবার কাকে সামলাবো? তানিয়া হেসে উঠে অদিতিকে ঠেলতে ঠেলতে রুমের বাইরে নিতে নিতে বলল,
সেটা সময় বলবে গার্ল। এখন চল, দেরি হচ্ছে আমাদের। কালচারাল প্রোগ্রামের আয়োজনের কাজে জুনিয়ররা মিলেই ধ্রুবকে ধরেছে। সকল কাজে ধ্রুব ওদের গাইড দিবে আজ। ধ্রুব প্রথমে মানা করেছিল, কিন্তু একটা পর্যায়ে রাজি হয়ে যায়। জুনিয়রদের ধ্রুব বরাবর অন্য চোখে দেখে। ওর নিজের মধ্যে কোনো বিকাশ যোগ্যতা খুঁজে না পেরেও ওই ছোট ছোট ছেলেপেলেগুলোকে দেখলেই ওর ভালো লাগে। ওদের চোখে ভাসা স্বপ্নগুলো ধ্রুবকে একবার হাসিয়ে তোলে নিজের ভাগ্যের প্রতি, তো আরেকবার কোথাও না কোথাও নিজেকেও স্বপ্ন দেখতেও শেখায়। ধ্রুব কাজ শেষ করে সবে এসে বসেছে। আজ ইমন বাকিরা কেউ নেই। ওরা রেডি হতে হোস্টেলে ফিরেছে। ধ্রুব তাই একাই একটা ছোট মাফিন কেক নিয়ে খেতে খেতে বসেছে বেঞ্চের ওপর। হঠাৎ কয়েকটা জুনিয়র দৌড়ে এসে ধ্রুবর সামনে দাঁড়ালো। ধ্রুব তাকালো ওদের দিকে। এক একজন বলল, ধ্রুব ভাই রেডি হবেন না? প্রোগ্রাম শুরু হয়ে যাবে তো। ধ্রুব নরম কেকে কামড় বসাতে বসাতে বলল, ওসব রেডি হওয়ার ঝামেলায় আমি নেই। আমি আমার জিন্স টি শার্টেই ঠিক আছি। জুনিয়ররা শুনল না, বরং সবাই ধ্রুবকে ঘিরে দাঁড়িয়ে জোরাজুরি করতে লাগলো। ভাই প্লিজ, আজকের দিনটা নিজেকে তৈরি করেন। হিরো লাগবে আপনাকে এই পাঞ্জাবিতে ভাই, হিরো। পাঞ্জাবি দূর হবে, আমার পাঞ্জাবি নেই। ধ্রুব বিরক্ত হলো এবার। জুনিয়র এবার একে অন্যের দিকে চেয়ে কাচুমাচু করতে করতে বলল, ভাই আমরা আপনার জন্য কিছু এনেছিলাম, যদি রাগ না করেন। ধ্রুব ভ্রু কুচকে মাথা তুলে চাইল। সবার দিকে একবার চেয়ে গম্ভীর স্বরে চাপা রাগ দেখিয়ে বলল, তোরা পিচ্ছি ছেলে পেলে টাকার গাছ লাগাস নাকি? পাগলামি যত সব দূর হ। ধ্রুবর কথা কেউই মানল না, কেউ পা বাড়ালো না সামনে। জুনিয়র একটাকে সবাই মিলেই ইশারা করলো। ছেলেটা ধ্রুবর দিকে ভয় ভয়ে একটা প্যাকেট বাড়িয়ে দিল। ধ্রুব কেকের প্যাকেট দলায় মলাই করে রাস্তায় ফেলে দিয়ে ময়লা হাত জিন্সের ওপরই মুছে প্যাকেট হাতে নিল। প্যাকেট থেকে বেরিয়ে এলো একটা ভীষণ সুন্দর কালো কুর্তি এবং সাদা পায়জামা। ধ্রুব এসব দেখে ওদের দিকে কড়া মেজাজ নিয়ে তাকালো। বাকিরা ধ্রুবর এমন চাউনি দেখেই গুটিয়ে গেছে ততক্ষণে। ধ্রুব রেগে গিয়ে বলল, এগুলো কি বালসালা এনেছিস? আমাকে এগুলো পড়তে দেখেছিস কোনো দিন? বাপের জন্মে আমি পড়ি না এসব, নিয়ে যা। ধ্রুব প্যাকেটে সবকিছু এলোমেলো করে আবার প্যাকেটে ঢুকিয়ে দিয়ে প্যাকেট বাড়িয়ে দিল জুনিয়র ছেলেটার দিকে। সবাইকে এড়িয়ে চলে যাবে বলে উঠে দাঁড়াতে গেলে সবাই জেদ করে প্যাকেট হাতে দাঁড়িয়ে রইল। অনুনয় করে বলল, নিয়ে নিন না ভাই, আমরা অনেক শখ করে এনেছি, আজ অন্তত একবার পরেন। একটা ছেলে ধ্রুব সম্পর্কে তখনও তেমন কিছুই জানে না। ও এবার পাকনামি করে সস্তা মস্করা করে বসলো ধ্রুবর সঙ্গে। টিপ্পনি কেটে বলল, ভাই পরে নিন এটা, ভাবিও আজকে আপনার উপরে ক্রাশ খাবে একদম পাক্কা। ছেলেটা কথাটা বলেই ফিক করে হাসলো। ধ্রুব ভ্রু কুচকে ফেলল। বাকি জুনিয়রদের তখন মাথায় হাত পড়ল। হতাশ চোখে ভয় ভয় চোখে ধ্রুবকে দেখতে লাগলো ওরা। সবাই একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো। ধ্রুব রেগে যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। ধ্রুব রেগে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়াই উত্তম। ওরা প্যাকেটটা কোনো রকমের বেঞ্চের ওপর রেখেই বোকার মতো হেসে বলল, মাফ করে দিয়েন ভাই, ও নতুন, বুঝে নাই, সরি ভাই, প্লিজ প্লিজ। বলেই দাঁত কেলিয়ে তারপরই এক ভোদৌড়। ধ্রুব সেখানে দাঁড়িয়ে রইল। ওর ভেতরে এতক্ষণ হাসি এলেও ছেলে পেলেদের একটু ভয় দেখাতে ইচ্ছে হয়েছে বিধায় অমন জমের মতো মুখ বানিয়েছিল। ছেলেগুলো যেতেই ও কপালে দু আঙুল চেপে হেসে উঠল নিঃশব্দে। প্যাকেট রাখা কুর্তি বের করে গায়ের সঙ্গে মেলাতে মেলাতে ঠোঁট বাঁকিয়ে বলল, সত্যি কি সব ভদ্র সমাজের পোশাক পরলে তুমি আমার প্রেমে পড়বে অদিতি? হ্যাঁ, যত সব ছেলে মানুষই কথা। অদিতি শাড়ির কুচি সামনে তানিয়ার সঙ্গে এগোচ্ছিল। তানিয়া ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে আজ সবার সামনে পারফর্ম করলে পুরো বিষয়টা সুন্দর দেখাবে। অদিতি মন দিয়ে সেসব শুনছিল। গেট দিয়ে ঢোকার সময় দেখে প্রধান অতিথির গাড়ি এসে পৌঁছেছে ততক্ষণে। তানিয়া সেটা দেখে ওকে দ্রুত টেনে নিয়ে যেতে লাগলো সামনে। পারফর্মার আরেকটা জায়গায় সবাইকে একসাথে রাখা হয়েছে। এখন সাহিত্যিক পারফরমেন্স হবে, তারপরে গানের পালা। অদিতি বসে বসে অপেক্ষা করছে ওর চেয়ারে ঠেস দিয়ে রাখা ধ্রুবর গিটার। ও আশেপাশে চোখ দিয়ে খুঁজছে ধ্রুবকে। আজ একবার এখন অবধি ওই ছেলেকে দেখা গেল না। কোথায় সে কে জানে। অদিতি আশেপাশে ধ্রুবকে দেখতে না পেয়ে দোনামোনা করেই পাশে থাকা তানিয়াকে জিজ্ঞেস করলো, তানিয়া, তাকে দেখেছিস? তানিয়া স্ক্রিপ্ট পড়ছে। ও ছোট গল্পে অভিনয় করবে আজ। অদিতির কথা শুনে স্ক্রিপ্ট পড়তে পড়তে মিট মিট হেসে জবাব দিল, কাকে দেখার কথা বলছিস? আমি তো কখন থেকেই কাউকেই দেখছি না। অদিতি তানিয়ার এমন টিটকেরি করায় বিরক্ত হলো, যেমন চাপা গলায় গিটারের দিকে ইশারা করে বলল,
এই গিটারের মালিককে? আমাকে এটা ধরিয়ে দিয়ে নিজেই লাপাত্তা। একটু পরেই আমার পারফরমেন্স আসবে। এখন এটা যদি কেউ চুরি করে নিয়ে যায় তখন আবার আমাকেই ধরবে। তানিয়া সব শুনে স্ক্রিপ্টে মন দিয়ে দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে জবাব দিল। ডোন্ট ওয়ারি অদিতি, ধ্রুব ভাইয়ের গিটার তো কেউ চুরি করবে না, রিল্যাক্স। অদিতি শূন্য, ও তবুও নিশ্চিন্ত হতে পারছে না। হাফ ছেড়ে মুখ বাজার করে কিছুক্ষণ বসে রইল। তারপর কি মনে করে আবার সোজা হয়ে উঠে দাঁড়ালো। গিটার হাতে এবার হেঁটে হেঁটে খুঁজতে লাগলো ধ্রুবকে। আশেপাশে ওর চোখ দুটো খুঁজতে লাগলো ওই বকাঠে গুন্ডা একঘুয়ে মানুষটাকে। হঠাৎ কেউ পেছন থেকে এই ধ্রুব বলে ডেকে ওঠে। অদিতি ডাকের উৎস অনুসারে সামনে তাকালো। ওটা কি ধ্রুব? ধ্রুব ইয়ামিন? অদিতির বুক ধপাস করে যেন লুটিয়ে পড়ল। গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল সম্ভবত। ধ্রুব ইয়ামিন আজ কালো রঙের কুর্তি পরেছে। আজ অবাক করা ব্যাপার হিসেবে অত্যন্ত ডিসেন্ট ভঙ্গিতে ওর এলোমেলো চুল জেল দিয়ে সেট করা, কুর্তির হাতা ফোল্ড করে রাখা, যার দরুন হাতের পুরুষালী লোম ভেন্স দেখা যাচ্ছে। কি সুন্দর দেখতে লাগছে সেগুলো। অদিতি চোখ বড় বড় করেই ধ্রুবর দিকে চেয়ে রইল বেহায়া চূড়ান্ত নির্লজ্জের মতো। ধ্রুব আসছি বলে বড় বড় পা ফেলে এগোচ্ছিল। অদিতির পাশ দিয়ে যাওয়ার সময় ওর নাকে ধ্রুবর ম্যান পারফিউমের কড়া ঘ্রাণ ভেসে আসে। অদিতি মুহূর্তের মধ্যে মোহে পড়ে যায় যেন। নিজের স্বভাবের বাইরে গিয়ে পেছন ঘুরেও আবারও তাকিয়ে থাকে ধ্রুবর দিকে। ধ্রুব কথা বুঝিয়ে কথা বলার ফাঁকে হাত নাড়াচ্ছে নিজস্ব ভঙ্গিতে। মাঝে মধ্যে কপাল চুলকে নিঃশব্দে হাসছে। আশেপাশে যেতে অনেকেই সালাম দিচ্ছে তাকে। সে হাত উঁচু করে ওদের ইশারা করে দেখাচ্ছে। সবকিছুই অদিতির নজরে এলো। পুরোটা সময়ও অদ্ভুতভাবে নির্লজ্জের মতোই চেয়ে রইল ধ্রুব ইয়ামিনের দিকে। অদিতি ভুলে গেল ওর পারফরমেন্স আছে, সঙ্গে এও ভুলে গেল ও কেমন ফ্যামিলি থেকে এসেছে। কি ওর পরিচয়, জাতমান পরিচয় ভুলে কখন যে অদিতি হঠাৎ একদম আচমকা ওই বখাজি একঘুয়ে ধ্রুবর প্রেমে আহত ক্ষতবিক্ষত হয়ে গেল, সেটাও নিজেও বুঝতে পারেনি। অদিতির ডাক আসবে আর দুজন পরই। তানিয়া দৌড়ে এলো ডাকতে ওকে। অদিতি তখনও সম্মোহনের ন্যায় চেয়েছিল ধ্রুবর দিকে। তানিয়া এসে অদিতিকে ধাক্কা দিল। এবার এতক্ষণে ধ্যান ফিরল জানে ওর। চমকে তাকালো ও তানিয়ার দিকে। তানিয়া বিরক্ত হয়ে বলল, তোর পারফরমেন্স আছে আর 10 মিনিট পরেই, দৌড়ে যা সামনে। অদিতি লজ্জায় পড়ে গেল। এভাবে ও একটা বাইরের ছেলের দিকে চেয়েছিল এতটা সময়। ছি, ভাবতেই গায়ে কাটা দিল ও যেন। অদিতি মুখটা অপরাধ বোধে লুকিয়ে ফেলল। গিটার দেখিয়ে বলল, এটা দিয়ে আসি আমি, তুমি এখানে অপেক্ষা করো প্লিজ। দ্রুত যা। তানিয়া তারা দেখালো। অদিতি শাড়ির কুচি এক হাতের সামনে, অপর হাতে গিটার নিয়ে এগিয়ে গেল ধ্রুবর দিকে। যতই ধ্রুবর দিকে এক পা এগোচ্ছে ওর বুকের ধুকপুকানি ততই বাড়ছে, যেন হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসবে এখনই। ওর মনের মধ্যে যেন ভয়াবহ ঝড় বইছে। যে কোনো মুহূর্তেই ও এখানে এই অবস্থাতেই লুটিয়ে যাবে। অদিতি নিজেকে সামলাতে পারছে না আজ। ধ্রুবকে যতবার দেখছে ও অন্যমনস্ক হয়ে যাচ্ছে শুধু। অদিতি তবুও নিজেকে শক্ত করে এগিয়ে গেল। ধ্রুবর পেছনে দাঁড়িয়ে ডাকলো, শুনুন। অদিতির গলা কাঁপছিল। ধ্রুব কথা বলার মধ্যে ফিরে তাকালো। নীল শাড়ি পরা অদিতিকে আপাদমস্তক দেখে ওর চোখ হঠাৎ করেই ছানা পড়া হয়ে গেল। বুকটা যেন থক করে উঠল। ধ্রুব তবুও নিজেকে সামনে, গলার স্বর স্বাভাবিক রেখে বলল, বলো। অদিতি গিটার বাড়িয়ে দিল। ধ্রুব সেটা দেখে গিটার নিতে নিতে বলল, ঠিক করে ফেলেছো? ধ্রুব যদি খেয়াল করতো দেখতো অদিতির হাতও কাঁপছিল। ধ্রুব সেটা লক্ষ্য করেনি তখনও। ও গিটার কাঁধে ঝুলিয়ে নিল। নিজের দিকে আর চোখে একবার চেয়ে তারপর আবার অদিতির দিকে তাকালো। অদিতিকে ওকে লক্ষ্য করেনি। ধ্রুব ইয়ামিন আজ কালো কুর্তি পরেছে। এতক্ষণে হাজারটা প্রশংসা শোনা শেষ ওর। সবাই বলেছে ধ্রুবকে নাকি আজ মারাত্মক লাগছে, অথচ অদিতি ওকে খেয়ালই করেনি। হঠাৎ করে যেন ভীষণ আফসোস হলো ধ্রুবর। অদিতি দাঁড়িয়ে আছে দেখে ধ্রুব নিজের হীনমন্যতা লুকিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কিছু বলতে চাও অদিতি? অদিতি মাথা তুলে তাকালো। দুজনের চোখেই চোখ পড়ো। আজ দুজনের মনই বেইমানি করছে বারবার। একে অপরকে দেখলেই অসভ্য হয়ে যাচ্ছে শুধু। শুরুতেই অদিতি বহু কষ্টে চোখ ফেরালো ধ্রুবর নেশালো চোখ দুটো থেকে। মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, কিছু বলার নেই, আমি আসি। অদিতি ছুটে পালিয়ে এলো সেখান থেকে। ধ্রুব আহাম্মক হয়ে চেয়ে রইল ওর যাওয়ার দিকে। একটা সময় নিজেই নিজের দিকে চেয়ে বিড়বিড় করলো,
ও কি আমাকে লক্ষ্যই করলো না?